2025 সালের তাইওয়ান বক্স অফিসের চ্যাম্পিয়ন হরর মুভি এটি। সিনেমাটি তৈরি হয়েছে পর্বতারোহীদের মধ্যে প্রচলিত সবচেয়ে ভয়ঙ্কর এক লিজেন্ড বা লোককথা অবলম্বনে। লোককথাটি হল ইয়েলো রেনকোট ফ্লাইং হিরো বা হলুদ রেনকোট পরা এক আত্মা। পাহাড়ে কেউ একা হয়ে পথ হারিয়ে ফেললে এই আত্মা তাদের পিছু নেয়। তার মায়ায় পড়ে মানুষ পথ খুঁজে পায় না। আর যখন রাত নামে এবং তাপমাত্রা কমে যায় তখন মানুষের শরীরে হাইপোথার্মিয়া বা অদ্ভুত এক লক্ষণ দেখা দেয়। প্রচণ্ড শীতেও তাদের মনে হয় শরীর গরমে জ্বলে যাচ্ছে। তখন তারা সব জামাকাপড় খুলে ফেলে এবং শেষে মারা যায়। কিন্তু কেন এমনটা হয়? এটা কি শুধুই কোনো আত্মার কাজ, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। গল্পের মেন হিরো বা প্রোট্যাগনিস্টের নাম হলো জিয়ামিং। জিয়ামিং গোপনে তার বেস্ট ফ্রেন্ড ইউসিনকে ভালোবাসে, কিন্তু সমস্যা হলো ইউসিন আবার পছন্দ করে জিয়ামিংয়েরই আরেক জিগরি দোস্ত আওয়াইকে। এই যে একটা বিচ্ছিরি ত্রিভুজ প্রেমের সম্পর্ক, এটাই সামনে তাদের জীবনকে নরকে পরিণত করতে যাচ্ছে। ঘটনা শুরু হয় যখন এই তিনজন মিলে একটা পাহাড়ে ট্রেকিং করতে যায়। পাহাড়ে ওঠার সময় তারা দেখে যে রাস্তাটা হাজার হাজার পুরনো কাপড়ের টুকরো দিয়ে আটকে রাখা হয়েছে। সেখানে একটা নোটিশে লেখা ছিল যে সামনে সানওয়াং টেম্পলের পূজা চলছে, তাই পাহাড়ে ঢোকা সম্পূর্ণ নিষেধ। কিন্তু আওয়াই ছিল একটু ড্যাম কেয়ার টাইপের। সে নোটিশটা ছেড়ে ফেলে আর গালি দিয়ে বলে, এরা কি ইয়ার্কি মারছে নাকি? রাস্তা কি এদের বাবার? এই বলে আওয়াই ওই হাজার হাজার কাপড়ের বাঁধা ডিঙিয়ে সামনে এগিয়ে যায় আর ইউসিনের দিকে হাত বাড়িয়ে দেয়। চোখের সামনে ইউসিন যখন আওয়াইয়ের হাত ধরে এগিয়ে গেল, জিয়ামিংয়ের আর কিছু করার ছিল না। সেও বাধ্য হয়ে ওদের পেছনে পেছনে চলল। কিছু দূর যাওয়ার পরেই ওরা অদ্ভুত একটা দৃশ্য দেখে। সামনে একদল লোক একটা বেদির চারপাশে গোল হয়ে অদ্ভুত সব বাদ্যযন্ত্র বাজিয়ে নাচছে। তাদের পোশাক আশাক ছিল অসম্ভব রকমের ভয়ঙ্কর। কারো মাথায় বস্তা পরা, কারো গায়ে সব অদ্ভুত মন্ত্র লেখা কাগজ ছাটানো। মাঝখানে একটা খড়ের পুতুলের গায়ে এক ইয়াং ছেলের ছবি লাগানো। সম্ভবত ছেলেটা অপঘাতে মারা গেছে, তার আত্মাকেই ডাকা হচ্ছে। হঠাৎ বেদির মাঝখানে একটা কালো ছাগল বা গরুর মতো প্রাণী দেখা যায়, আর এক লোক বড় একটা দা দিয়ে এক কোপে সেটার মাথা আলাদা করে ফেলে। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ে চারিদিকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওদের তিনজনের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। তারা ভয়ে ওখান থেকে পালানোর জন্য দৌড় দেয়, কিন্তু ঝামেলা বাঁধে তখন যখন দেখে তাদের জিপিএস আর কাজ করছে না। তারা পথ হারিয়ে ফেলে। জিয়ামিং বলে বাম দিকে যেতে, কিন্তু আওয়াই জিদ ধরে যে ডান দিকেই যাবে। দুজনের ঝগড়ার এক পর্যায়ে জিয়ামিং ইউসিনকে পিঠে তুলে নিয়ে নিজের পথে হাঁটা দেয়। আর সেই যে আওয়াই আলাদা হলো, তারপর থেকে তাকে আর কখনো দেখা যায়নি। এরপর কেটে গেছে দীর্ঘ 5 বছর। ইউসিন এখনও সেই একই পাহাড়ে বারবার ফিরে আসে আওয়াইকে খোঁজার জন্য, আর জিয়ামিংও একজন সত্যিকারের প্রেমিকের মতো প্রতিবার তার সাথে আসে। এতদিন ধরে একসাথে থাকতে থাকতে তাদের বন্ধুত্বটা এখন প্রেমে রূপ নিয়েছে। তারা এখন অফিসিয়াল কাপল। কিন্তু সমস্যা হলো ইউসিনের মন থেকে আওয়াইয়ের স্মৃতি এখনো মুছে যায়নি। জিয়ামিং পকেট থেকে বিয়ের আংটি বের করে, তুমি কি আমাকে বিয়ে করবে, এই কথাটা বলতে গিয়েও বলতে পারে না। গলার কাছে এসে কথাটা আটকে যায়। এদিকে সন্ধে হয়ে আসছে দেখে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফেরার পথে তারা দেখে এক ভয়াবহ দৃশ্য। পাহাড় থেকে পড়ে এক মাঝবয়সী লোক মারা গেছে। তার শরীর থেতলে গেছে, আর বুকের ওপর আঁকা আছে অদ্ভুত সব জ্যামিতিক নকশা বা ফু। পুলিশ আর লোকজনের ভিড় দেখে তারা বেশিক্ষণ দাঁড়ায় না। ভয়ে তাড়াতাড়ি পাহাড় থেকে নামতে শুরু করে। কিন্তু নামার পথেই ঘটে আর এক বিপদ। তারা দেখে এক লাল জামা পরা মহিলা, যাকে সবাই আন্টি বলছে, সে তুফান আর বৃষ্টিকে তোয়াক্কা না করে উল্টো দিকে, মানে পাহাড়ের চূড়ার দিকেই হেঁটে যাচ্ছে। ক্রমশ কুয়াশা বাড়তে থাকে, আর তারা খেয়াল করে মাটির নিচে অদ্ভুত সব মাংসের দলা পড়ে আছে। তারা নামার চেষ্টা করছে ঠিকই, কিন্তু বারবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে। সেই ঘোস্ট বল বা ভুতুড়ে গোলকধাঁধায় আটকে গেছে তারা। জিয়ামিং অবাক হয়ে বলে, আমরা তো এই পথ দিয়েই গেলাম, আবার এখানে ফিরে এলাম কিভাবে? ঠিক তখনই তারা সামনে হলুদ রেইনকোট পরা একজনকে দেখতে পায়। তাকে পথপ্রদর্শক ভেবে তারা পিছু নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর জিয়ামিংয়ের খটকা লাগে। কুয়াশায় ওই রেইনকোট পরা লোকটাকে ঝাপসা দেখাচ্ছিল, কিন্তু তার হাঁটার ধরনটা হুবহু হারিয়ে যাওয়া আওয়াইয়ের মতো। ওদিকে ইউসিনের অবস্থা খারাপ। সে যেন কোনো কিছুর দ্বারা সম্মোহিত হয়ে গেছে। সে সোজা পাহাড়ের খাদের দিকে হেঁটে চলে যাচ্ছে, যেন এক্ষুনি ঝাঁপ দেবে। জিয়ামিং কোনো মতে তাকে টেনে ধরে বাঁচায়। যাই হোক, অনেক কসরত করে তারা পাহাড়ের নিচে তাদের এসইউভি গাড়িতে পৌঁছায়। ভাগ্য ভালো যে রাস্তায় জ্যাম ছিল না, তাই তারা সোজা তাইপে শহরে ফিরে আসে। জিয়ামিং একটা হোটেলের রুম বুক করে। লাগেজ গোছানোর সময় জিয়ামিং ইউসিনকে বোঝানোর চেষ্টা করে, ওই পাহাড়ে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে, আর কখনো ওখানে যেও না প্লিজ। কিন্তু ইউসিন রেগে যায়। আওয়াইয়ের লাশ এখনো পাওয়া যায়নি, আমি হাল ছাড়ব না। এই নিয়ে দুজনের তুমুল ঝগড়া হয়, আর এরপরই শুরু হয় এমন সব ঘটনা যা শুনলে আপনার মাথার চামড়া ভয়ে কুঁকড়ে যাবে।
প্রথমে তাদের হোটেলের দরজার বাইরে করিডোর জুড়ে ফুটে ওঠে রক্তমাখা পায়ের ছাপ, তারপর হলুদ রেইনকোট পরা সেই ছায়া ইউসিনকে আক্রমণ করে। জিয়ামিং সম্বিত ফিরে দেখে ইউসিন লিফটে করে ছাদের দিকে যাচ্ছে। সে দৌড়ে ছাদে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইউসিন ছাদের কিনারে দাঁড়িয়ে আছে, তার চোখের মণি উল্টে গিয়ে সাদা হয়ে গেছে, ঠিক লিচুর মতো। জিয়ামিং চিৎকার করে বলে, প্লিজ নিচে নেমে এসো, তুমি তো কোনো এনার্জি ড্রিঙ্ক খাওনি, তাহলে কেন এই সুইসাইড গেম খেলছো? কিন্তু জিয়ামিংয়ের চোখের সামনেই ইউসিন ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। আছড়ে পড়ার পর তার শরীরটা ফেটে একদম মাংসের দলায় পরিণত হয়। ঘিলু, নাড়ি ভুড়ি সব রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। এই বিভৎস দৃশ্য দেখে জিয়ামিং চিৎকার করে ওঠে, আর ঠিক সেই মুহূর্তেই ধর্মড় করে জিয়ামিং ঘুম থেকে জেগে ওঠে। সে অবাক হয়ে দেখে সে আবার সেই পাহাড়ের ক্যাম্পিং টেন্টে শুয়ে আছে, মানে সে একটা টাইম লুপে বা সময়ের চক্রে আটকে গেছে। প্রতিদিন সে ঘুম থেকে উঠবে আর সেই একই ভয়ঙ্কর দিনটা তাকে পার করতে হবে। আপনারা কি জানেন এবছর ওই পাহাড়ে কতজন নিখোঁজ হয়েছে? ক্যাম্পিং এরিয়াতে অন্যরা যখন ভূতের গল্প করছিল, জিয়ামিং তখন বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সে বোঝে ঘটনাগুলো বারবার রিপিট হচ্ছে। পাহাড় থেকে নামা, সেই মৃতদেহ দেখা, হলুদ রেইনকোট পরা আত্মার ধোঁকা, আর শেষে ইউসিনের আত্মহত্যা। জিয়ামিং পাগলের মতো চেষ্টা করতে থাকে ইউসিনকে বাঁচানোর জন্য। সে ভাবে হয়তো হোটেলটা অপয়া, তাই লুপের পরের বার সে ইউসিনকে নিয়ে অনেক দূরের একটা 5 স্টার লাক্সারি হোটেলে ওঠে। সে ভাবে রুম থেকে বের না হতে দিলে নিশ্চয়ই ইউসিন বাঁচবে, কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই দেখে বাথটাবের পানিতে কে যেন ইউসিনকে চেপে ধরে রেখেছে। অদৃশ্য কোনো এক শক্তি ইউসিনকে জলের নিচে টিপে মেরে ফেলে। জিয়ামিং হাজার চেষ্টা করেও তাকে তুলতে পারে না। সে শুধু অসহায়ভাবে তার ভালোবাসার মানুষটাকে ছটফট করে মরতে দেখে। আবারও ঘুম ভাঙে জিয়ামিংয়ের, আবারও সেই ট্রেন্ড। এবার সে ঠিক করে যেহেতু এটা প্যারানর্মাল বা ভৌতিক ব্যাপার, তাই সায়েন্স দিয়ে কাজ হবে না। এবার পাহাড় থেকে নেমে সে সোজা চলে যায় ওই এলাকার বিখ্যাত তান্ত্রিক মাস্টার লিনের কাছে। মাস্টার লিন ইউসিনকে দেখেই বুঝে যান যে তার ওপর অশুভ ছায়া আছে। তিনি সাথে সাথে ঝাড়ফুঁক শুরু করেন। অদ্ভুত সব মন্ত্র পড়তে পড়তে তিনি একটা কাগজের পুতুল আর কাঁচি দিয়ে এক বিশেষ রিচুয়াল বা আচার পালন করেন। পুতুলের একটা অংশ মোমবাতির আগুনে পোড়ানোর পর তিনি একটা ঢাকনা সরান, আর সেখানে দেখা যায় সেই একই অদ্ভুত প্রতীক বা সিম্বল যেটা পাহাড়ের ওই মরা লোকটার বুকে আঁকা ছিল। হঠাৎ করেই রুমের মধ্যে সেই হলুদ রেনকোট পরা আত্মাটা উদয় হয়। ইউসিন চোখ উল্টে অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। মাস্টার লিন তার জাদুকরি কায়দায় ঝাঁকফুঁক করে ইউসিনকে শান্ত করেন, আর আত্মাটা উধাও হয়ে যায়। কিন্তু মাস্টার লিন সাবধান করে দেন, আমি সাময়িকভাবে বিপদ কাটিয়েছি, কিন্তু এই আত্মার সাথে তোমাদের যা দেনা পাওনা আছে তা শেষ হয়নি। জিয়ামিং তখন বুঝতে পারে ওই হলুদ রেইনকোট পরা আত্মাটা আর কেউ নয়, ওটা তাদের হারিয়ে যাওয়া বন্ধু আহওয়াই। সে আহওয়াইয়ের আত্মা হয়ে তাদের ক্ষতি করতে এসেছে। জিয়ামিং এটা ইউসিনকে বলতেই ইউসিন রেগে যায়। তুমি কি বলতে চাও আহওয়াই ভূত হয়ে আমাকে মারতে চায়? অসম্ভব। এই কথা বলতে না বলতেই একটা অদৃশ্য শক্তি ইউসিনকে ধাক্কা মারে। ইউসিন কোনো শব্দ করার আগেই প্রায় 40 ফুট দূরে ছিটকে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ে, আর সাথে সাথেই মারা যায়। আবারও সব শেষ। আবারও জিয়ামিং টেন্টে জেগে ওঠে। এবার সে কান্নায় ভেঙে পড়ে। আমার যদি কোনো দোষ থাকে তবে আমাকে শাস্তি দাও, কিন্তু এভাবে আর কতবার? এটা যেন একটা গেমের হার্ড লেভেল, যেখানে বারবার মরতে হচ্ছে আর প্রথম থেকে শুরু করতে হচ্ছে। কিন্তু হাল ছাড়লে চলবে না। এবার জিয়ামিং ঠিক করে সে ইউসিনকে সব সত্য কথা বলে দেবে। সে ইউসিনকে বলে, আমরা একই দিনে শতবার আটকে আছি। বিশ্বাস না হলে দেখো, ওই যে মহিলাটা এখন ভূতের গল্প বলছে, আর ওই আন্টিটা এক্ষুনি পড়ে যাবে। জিয়ামিংয়ের সব কথা যখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল, তখন সে একটা নতুন জিনিস খেয়াল করে। সেই লাল জামা পরা মহিলা বা রেড শরৎ আন্টি, যাকে তারা আগে পাহাড় থেকে নামার সময় দেখত, সে এবার অনেক আগেই চলে এসেছে। তার মানে লুপের মধ্যে শুধু জিয়ামিং একা নয়, এই আন্টিরও কিছু একটা পরিবর্তন হচ্ছে। জিয়ামিং দৌড়ে গিয়ে ওই আন্টির সাথে কথা বলে, আর যা শোনে তা চমকে যাওয়ার মতো। এই মহিলার নাম আন্টি মে। 5 বছর আগে তার ছেলে লিটল ঝানাং এই পাহাড়েই হারিয়ে গিয়েছিল। আন্টি মে আর তার স্বামী ওল্ড ঝাং পাগলের মতো ছেলেকে খুঁজেছে, অন্তত ছেলের লাশটা যাতে পায়। স্থানীয়রা বলেছিল পাহাড়ে কেউ হারিয়ে গেলে তান্ত্রিক দিয়ে আত্মা ডাকার বা সোল কলিং রিচুয়াল করতে হয়। তারা তখন মাস্টার লিনের কাছে গিয়েছিল, কিন্তু মাস্টার লিন একবার সাহায্য করার পর আর সাহায্য করতে রাজি হননি। এরপর আন্টি মেয়ের স্বামী ওল্ড ঝাং ছেলের শোকে আর জেদে অন্ধ হয়ে নিজেই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা শুরু করে। সে ঘর ভর্তি করে ফেলে অদ্ভুত সব বই আর মন্ত্রতন্ত্র দিয়ে। আন্টি মেয়ে তাকে অনেক বুঝিয়েছে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব করে ছেলেকে
থেকে ফেরানো যাবে না। কিন্তু ওল্ড ঝাং কারো কথা শোনেনি। ওল্ড ঝাং দাবি করে যে সে নাকি বই পড়েই কালো জাদু শিখে ফেলেছে আর এক্ষুনি পাহাড়ে গিয়ে ছেলেকে খুঁজে বের করবে। কিন্তু কপাল খারাপ, পাহাড়ে যাওয়ার পর ওল্ড ঝাং আর ফিরে আসেনি। খবর পাওয়া যায় সে পাহাড়ের খাদ থেকে পড়ে মারা গেছে। কিন্তু তার স্ত্রী আন্টি মেয়ের বিশ্বাস তার স্বামী আত্মহত্যা করতেই পারে না। তাই যখন আন্টি মেয়েও নিজে এই টাইম লুপ বা সময়ের চক্রে আটকা পড়ে, তখন সে প্রতিদিন পাহাড়ে এসে স্বামীর মৃত্যুর আসল কারণ খুঁজতে থাকে। জিয়ামিং ভাবে এটা তো দারুণ সুযোগ। সে আন্টি মেয়েকে একটা ডিল অফার করে। মেয়ে ইউসিনকে নিরাপদে পাহাড় থেকে নামিয়ে দেবে আর জিয়ামিং পাহাড়ে থেকে ওল্ড ঝাংয়ের মৃত্যুর রহস্য বের করবে। প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়। জিয়ামিং পাহাড়ের চূড়ায় সেই খাদের কাছে যায় যেখানে ওল্ড ঝাং মারা গিয়েছিল। সেখানে সে অদ্ভুত কিছু কাগজের ফু বা মন্ত্রপুত কাগজ খুঁজে পায়, যার নকশাগুলো তার খুব চেনা চেনা লাগে। ওদিকে ইউসিন আন্টি মেয়ের বাসায় গিয়ে দেওয়ালে তাদের হারিয়ে যাওয়া ছেলে লিটল ঝাংয়ের ছবি দেখে চমকে যায়। সে বুঝতে পারে 5 বছর আগে তারা পাহাড়ে যে অদ্ভুত নাচ আর পুজো দেখেছিল সেটা আসলে মাস্টার লিন লিটল ঝাংয়ের আত্মা ডাকার জন্যই করছিল, আর তারা ভুল করে সেটা নষ্ট করে দিয়েছিল। জিয়ামিং ফোনে এই ব্যাপারটা জানতে পেরে আন্টি মেয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু মেয়ে রেগে গিয়ে গালিগালাজ শুরু করে। তোদের মতো ফালতু লোকজনের জন্যই আমার ছেলের আত্মা ফিরে আসতে পারেনি। ঠিক তখনই ফোনের ওপাশে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ইউসিন হঠাৎ করে উঠে দাঁড়ায়, কোনো কথা না বলে সোজা গিয়ে দেওয়ালের সাথে নিজের মাথা ঠুকতে শুরু করে। ধুম ধুম করে কয়েকবার বাড়ি মারার পর ইউসিনের মাথা ভেটে মগজ বেরিয়ে যায় আর সে ওখানেই মারা যায়। সাথে সাথে আবার সেই চেনা লুপ রিসেট হয়। জিয়ামিং হতাশ হয়ে সারা রাত বসে থাকে। সকাল হতেই আন্টি মেয়ে আবার আসে আর যথারীতি জিয়ামিংকে গালিগালাজ শুরু করে। মেয়ের রাগ একটু কমলে জিয়ামিং উঝিয়ে তার বাসায় যায় আর ওল্ড ঝাংয়ের রুমটা চেক করে। রুমটা যেন একটা পাগলা গাড়া, চারদিকে শুধু নিখোঁজ হওয়ার খবর আর মন্ত্রের কাগজ। সেখানে একটা ছবি দেখে জিয়ামিংয়ের মনে পড়ে এই একই মন্দিরে সে আর ইউসিনও গিয়েছিল। তার মানে দুই পরিবারের কানেকশন পয়েন্ট হলো ওই মাস্টার লিন। জিয়ামিং আর দেরি না করে সোজা গাড়ি চালিয়ে মন্দিরে যায়। তবে এবার সে সামনের দরজা দিয়ে নয়, বরং চুপি সারে পাহাড়ের পেছনে চলে যায়, যেখানে সে এক প্রাকৃতিকভাবে তৈরি গুহা দেখতে পায়, যার ভেতরে সাজানো এক বিশাল কালো জাদুর বেদি। জিয়ামিং সেখানে কিছু খোঁজার আগেই মাস্টার লিন তাকে ধরে ফেলেন। কিন্তু মাস্টার লিন যা বলেন তা শুনে জিয়ামিং অবাক হয়ে যায়। মাস্টার লিন বলেন, আমি কোনো কালো জাদু করছি না, আমি পাহাড়ের ওপরে জমে থাকা অশুভ আত্মাদের রাগ বা রিসেন্টমেন্ট দমন করার চেষ্টা করছি। তিনি বোঝান যে বছরের পর বছর ধরে পাহাড়ে যারা অপঘাতে মারা গেছে তাদের জমে থাকা রাগই ওই হলুদ রেনকোট বা লিটল ফ্লাইং হিরোর রূপ নিয়েছে। যারা তাদের প্রিয়জনের লাশ খুঁজতে চায় তাদের বেদিতে নিজের শরীরের অংশ বা রক্ত দিয়ে বলিদান দিতে হয়। যেহেতু জিয়ামিংরা 5 বছর আগে সেই পুজো নষ্ট করে দিয়েছিল, তাই ওল্ড ঝাং পরে নিজেকে বলিদান দিয়ে বা আত্মহত্যা করে ছেলেকে খুঁজতে চেয়েছিল। মাস্টার লিন জিয়ামিংকে একটা গভীর কথা বলেন, মানুষ যদি নিজের মনের ভিতরের জেদ বা গিল্ট পরিবর্তন না করে তবে হাজারবার লুপে ঘুরলেও ভাগ্য বদলাবে না। ওই অশুভ শক্তি তাকেই ভয় দেখায় যে মনে ভয় পুষে রাখে। এই কথাটা জিয়ামিংয়ের মাথায় গেঁথে যায়। সে বুঝতে পারে তার মনের গভীরের ভয় বা গিল্ট হলো ইউসিনকে নিয়ে। তবে কি ইউসিনকে ছেড়ে দিলেই এই লুপ ভাঙবে? জিয়ামিংয়ের মনে পড়ে যায় 5 বছর আগের সেই অভিশপ্ত দিনের কথা। সেদিন তারা তিনজনই ঠান্ডায় জমে যাচ্ছিল, শরীরে হাইপোথার্মিয়া শুরু হয়েছিল। জিয়ামিং সামনে জিপিএস সিগন্যাল খুঁজছিল আর পেছনে ইউসেন ওই হলুদ রেনকোট পরা ভূতকে মানুষ ভেবে ভুল করেছিল। জিয়ামিং যখন পেছনে তাকায় দেখে ইউসিন আর আহওয়াই দুজনেই খাদে পড়ে গেছে। তখন জিয়ামিংয়ের সামনে একটা কঠিন অপশন ছিল। সে যে কোনো একজনকে বাঁচাতে পারত। সে আহওয়াইকে মৃত্যুর মুখে ফেলে ইউসিনকে পিঠে করে তুলে এনেছিল। পরে পুলিশের কাছে মিথ্যে বলেছিল যে তারা আলাদা হয়ে গিয়েছিল। এতদিন পর জিয়ামিং বুঝতে পারে আহওয়াইয়ের আত্মা আসলে প্রতিশোধ নিতেই ফিরে এসেছে। জিয়ামিং পাহাড়ে দাঁড়িয়ে বাতাসের উদ্দেশ্যে আহওয়াইয়ের কাছে ক্ষমা চায়, দোস্ত আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। এরপর সে পুলিশের কাছে গিয়ে সত্যিটা স্বীকার করে যে সে আহওয়াইকে বাঁচাতে পারত কিন্তু বাঁচায়নি। পুলিশ তাকে অ্যারেস্ট করতে যাবে, ঠিক তখনই ওয়্যারলেসে খবর আসে ক্যাম্পিং সাইটে এক তরুণী হার্ট অ্যাটাকে মারা গেছে। মেয়েটা আর কেউ নয়, ইউসিন। জিয়ামিং আকাশ থেকে পড়ে। সে তো সব সত্যি বলে দিল, মাফ চাইল, তাও ইউসিন কেন মারা গেল? পুলিশ তাকে জাপটে ধরে আর সাথে সাথে আবার লুপ রিসেট হয়। এবার জিয়ামিং বুঝতে পারে শুধু তার পরিবর্তন হলেই হবে না, ওল্ড ঝাংকেও বাঁচাতে হবে, কারণ সব ঘটনার মূলে ওই পাহাড়ের অভিশাপ। এবার ঘুম থেকে উঠেই জিয়ামিং ইউসিনকে নিয়ে সোজা পাহাড়ের চূড়ায় দৌড় দেয়। ঠিক সেই মুহূর্তে পৌঁছায় যখন ওল্ড ঝাং ছুরি দিয়ে নিজেকে শেষ করতে যাচ্ছিল। জিয়ামিং চিৎকার করে বলে, আঙ্কেল থামুন, ছেলে গেছে তো কি হয়েছে, আপনার স্ত্রী তো আছে। আপনি মরে গেলে আন্টি মেয়ে প্রতিদিন আপনার লাশ দেখবে, এটা কি আপনি চান?
ওল্ড ঝাংয়ের হাত কেঁপে ওঠে, সে ছুরিটা নামিয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই সেই হলুদ রেনকোট পরা ভূতটা খেপে যায়। সে ওল্ড ঝাংয়ের ওপর ভর করে এবং ওল্ড ঝাং পাগলের মতো জিয়ামিংকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে। জিয়ামিং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। কুয়াশার ভেতর থেকে এবার হলুদ রেনকোট পরা ভূতটা বেরিয়ে আসে, আর সেটা সত্যি সত্যি আহওয়াইয়ের চেহারা নিয়েই আসে। জিয়ামিং আর ইউসিন কোনো মতে ওখান থেকে পালাতে থাকে। দৌড়াতে গিয়ে তারা আবার সেই একই জায়গায় আসে যেখানে 5 বছর আগে আহওয়াই মারা গিয়েছিল। জিয়ামিংয়ের শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। সে বুঝতে পারে সে আর বাঁচবে না। মরার আগে সে পকেট থেকে আংটিটা বের করে ইউসিনকে দেয় আর বলে, আমি তোমাকে ভালোবাসি। ইউসিন কান্না জড়িত কণ্ঠে বলে, তোমাকে বাঁচতেই হবে, আমাকে প্রপোজ করার জন্য হলেও বাঁচতে হবে। কিন্তু জিয়ামিং তখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বুঝতে পারে আহওয়াইয়ের আত্মা আসলে তাকে মারতে চায় না, সে ইউসিনকে মারতে চায়। কারণ 5 বছর আগে আসলে কি হয়েছিল জানেন? ইউসিন যখন হলুদ রেনকোট দেখে হিপনোটাইজড হয়ে খাদে ঝাঁপ দিতে যাচ্ছিল, তখন আহওয়াই তাকে বাঁচাতে গিয়েই নিচে পড়ে মারা গিয়েছিল। অর্থাৎ আহওয়াইয়ের মৃত্যুর জন্য পরোক্ষভাবে ইউসিন দায়ী। তাই ভূতটা ইউসিনের পেছনে লেগেছে। জিয়ামিং তখন একটা ভাঙা কাঁচ দিয়ে নিজের বুকের ওপর সেই বিশেষ ফু বা মন্ত্রের নকশাটা খোদাই করে ফেলে। সে নিজেকেই বলির পাটা বা স্যাক্রিফাইস হিসেবে অফার করে দেয়, যাতে ইউসিন বেঁচে যায়। সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যায়, লুপ ভেঙে যায়। পরের দৃশ্যে দেখা যায় হাসপাতালে ইউসিন জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু খবর পায় জিয়ামিং অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। ওল্ড ঝাং আর আন্টি মেয়ে বেঁচে আছে। মনে হচ্ছে সব শেষ, তাই না? কিন্তু দাঁড়ান বস, আসল খেলা তো এখনো বাকি। সিন কাট করে দেখা যায় জিয়ামিংয়ের মুখের ওপর এক ফোঁটা বৃষ্টির জল পড়ে। সে ধর্মড় করে জেগে ওঠে। কিন্তু এটা হসপিটাল না বা পাহাড়ের টেন্টও না। তাকিয়ে দেখে আহওয়াই আর ইউসিন পাহাড়ের এন্ট্রেন্সের সামনে সেই হাজার হাজার কাপড়ের বাধার সামনে দাঁড়িয়ে আছে। মানে জিয়ামিং এবার 5 বছর অতীতে ফিরে এসেছে। আহওয়াই যখনই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে যাবে, জিয়ামিং দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে। সে বলে, মামা আর সামনে যাস না, চল ফিরে যাই। আহওয়াই আর ইউসিন অবাক হয়ে যায়, কিরে এত দূর এসে ফিরে যাবি? জিয়ামিং কোনো কথা শোনে না। সে ইউসিনকে জড়িয়ে ধরে আর আহওয়াইকে টেনে গাড়িতে তোলে। তারা 3 জনই হাসতে হাসতে ফিরে যায়। কেউ মারা যায় না, কেউ ভূত হয় না। 3 বন্ধুর জীবন সুন্দরভাবে চলতে থাকে। আর এভাবেই সিনেমার এক পারফেক্ট হ্যাপি এন্ডিং হয়। শেষ করার আগে আপনাদের একটা সিরিয়াস কথা বলি। এই মুভিটা হয়তো আইএমডিবিতে খুব বেশি রেটিং পায়নি, কিন্তু এর মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো খবরে দেখেছেন 2024-এর অক্টোবরেই চীনের কুইনলিং পাহাড়ে এক কাপল ট্রেকিং করতে গিয়ে মারা যায়। তাদের অবস্থাও মুভির আহওয়াইয়ের মতো ছিল। ভীষণ ঠান্ডার মধ্যেও তারা সব কাপড় খুলে ফেলেছিল। বিজ্ঞানের ভাষায় একে বলে প্যারাডক্সিক্যাল আনড্রেসিং। যখন মানুষের শরীরে হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডা লেগে যায়, তখন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ব্রেন ভুল সিগন্যাল দেয়, মনে হয় শরীরে আগুন জ্বলছে। তাই মানুষ কাপড় খুলে ফেলে। মুভিতে এটাকে হলুদ রেনকোট ভূতের আছর বলা হয়েছে, কিন্তু বাস্তবে এটা প্রকৃতির এক নিষ্ঠুর সত্য। মুভিতে তো জিয়ামিং বারবার লাইফ পেয়েছে, লুপে ফিরে এসে ভুল শুধরেছে, কিন্তু ভাই রিয়েল লাইফে কোনো রিস্টার্ট বাটন নেই। জীবন একটাই। তাই পাহাড়ে বা অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে প্লিজ ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।